প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব, আজকের আলোচনা হবে বাতাসের চাপ। আমরা জানি পৃথিবীকে ঘিরে বায়ুমণ্ডল রয়েছে। ভূপৃষ্ঠের কাছাকাছি এই বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি এবং যত উপরের দিকে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমতে থাকে। এখন এই বায়ুমণ্ডলে তোমরা জানো নিশ্চয়ই বায়ুর ওজন আছে। এখন এই বায়ুমণ্ডল অবশ্যই চাপ প্রয়োগ করে। হিসাব করে দেখা গেছে যে প্রতি বর্গমিটার ক্ষেত্রফল, ভূপৃষ্ঠের প্রতি বর্গমিটার যা আছে, প্রতি বর্গমিটারে বায়ু চাপ প্রয়োগ করে প্রায় 10⁵ নিউটন। এই হিসাবে একজন প্রাপ্ত মানুষের গায়েও বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে। তা আমরা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোটামুটি গড়ে হিসাব করা হয় যে একজন মানুষের দেহের ক্ষেত্রফল হলো 1.5 মিটার স্কয়ার। তা আমরা জানি 1 মিটার স্কয়ারে যদি বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে হলো 1.10⁵ নিউটন, তাহলে 1.5 মিটার স্কয়ারে কত নিউটন বল প্রয়োগ করবে? সেই হিসাবে আমরা বলতে পারি যে বায়ুমণ্ডল আমাদের দেহে 1.5 নিউটন বল প্রয়োগ করে। এটা মোটামুটি একটা গড় হিসাব, যেমন লম্বা, খাটো, মোটা, পাতলা সব লোকের হিসাবটা ধরে একটা গড় আনুমানিক ধরা হয় যে মানুষের দেহের ক্ষেত্রফল হলো 1.5। আর তোমরা জানো যে বায়ুমণ্ডল যতই উপরের দিকে ওঠা যায় বায়ুর ঘনত্ব ততই কমতে থাকে। ঠিক একইভাবে এই বায়ুর চাপ, ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর চাপ সবচেয়ে বেশি, যত উপরের দিকে ওঠা যাবে বায়ুর চাপ তত কমতে থাকে। বায়ুমণ্ডলের এই চাপ আছে, এই বায়ুমণ্ডলের চাপটাকে আমরা এটার একক প্যাসকেল আকারেও হতে পারে, তারপর অ্যাটমসফিয়ার একটা একক রয়েছে, অ্যাটমসফিয়ার এককেও প্রকাশ করা যায়। একটা বইয়ে তোমরা লেখচিত্র দেখবা যে যতই উপরের দিকে ওঠা যায়, এই পৃষ্ঠা হলো 135 পৃষ্ঠায়, যে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় ততই বায়ুর চাপ কমতে থাকে। এখন এই বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এই ব্যারোমিটার যন্ত্রটা আসলে কিভাবে তৈরি হয়েছে সেটা মোটামুটি টরিসেলি নামের একজন বিজ্ঞানী, উনি এই বায়ুর চাপটা মাপতে গিয়ে এটা পরীক্ষা করেছিলেন, যেটা টরিসেলির পরীক্ষা নামে পরিচিত। এই টরিসেলির পরীক্ষাটা মূলত এরকম। ইনি পরীক্ষা করেছিলেন 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা কাঁচনল। এই কাঁচনলের মধ্যে পুরোটাই পারদ দ্বারা পূর্ণ করেছেন। পারদ পূর্ণ 1 মিটার সমান হলে 100 সেন্টিমিটার, বা এটাকে বলা হচ্ছে আমাদের 1 মিটার। এই 1 মিটার দৈর্ঘ্যের এই কাঁচনল নিয়েছিলেন, কাঁচনলের মধ্যে পারদ পূর্ণ করেছিলেন। এরপরে তিনি এরকম একটা পারদপূর্ণ পাত্র নিয়েছিলেন। এই পারদপূর্ণ পাত্র বলতে এটার মধ্যে কিছু পারদ রেখেছিলেন। তা পারদ হলো তরল পদার্থ। তোমরা একটা বিষয় লক্ষ্য করবা যে পুকুরে যখন বাতাস বইবে না তখন দেখা যায় যে পানিটা স্থির থাকে। পানিটা স্থির থাকার কারণ হলো ওই বায়ুমণ্ডল সমানভাবে চাপ প্রয়োগ করে। অর্থাৎ এখানে যে পানির স্তরটা যদি এরকম সমান থাকে, এটাতে হলো বায়ুমণ্ডল সর্বদাই এখানে চাপ প্রয়োগ করে, এই কারণে সবগুলোই সমান থাকে। কিন্তু যদি বায়ু প্রবাহ হয় সেক্ষেত্রে চাপটা সমান হয় না, তখন এই পানিটাই এরকম ঢেউ আকারে হয়ে যায়। ঠিক সেই রকম ধরো যে পারদের যে পারদটা একটা সমান লেভেলে থাকবে, এটার কারণ হলো যে জায়গায় বায়ুমণ্ডল এভাবে চাপ প্রয়োগ করে। এই বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করার কারণে উপরের স্তরটা একেবারে সমান থাকে। এখন ওনার পরীক্ষার সময় উনি লক্ষ্য করেছেন যে এই পারদপূর্ণ বাল্বটাকে বা পারদপূর্ণ এই কাঁচনলটাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এখানে ধরেছেন, ধরে এইভাবে উল্টায় এই পারদপূর্ণ পাত্রে রেখেছেন, এরকম এটাতে স্থাপন করেছেন। এরপরে দেখা যায় যে এটা তো পারদপূর্ণ ছিল, এখন কি রকম হবে? স্বাভাবিকভাবেই তোমাদের ধারণা যে আসলে এই পারদটা আস্তে আস্তে এটাতে নিচের দিকে নেমে আসবে, আর এই স্তর যে এখান পর্যন্ত ছিল এটা থেকে কিছুটা সামান্য উপরে উঠবে। এখন এই পারদটা উনি লক্ষ্য করলেন যে পারদটা নামতে নামতে একটা নির্দিষ্ট জায়গায় এসে আর নিচে নামে না, এই পর্যন্ত পারদ পূর্ণ থাকে, আর এইটার স্তরটা আর একটু মনে করো সামান্য বৃদ্ধি পেবে। কারণ ওখানে যে পারদটুকু যতটুকু নেমেছে ওইটা তো জায়গা এখানে উঠেছে,
ওই জন্য এটার একটা উপরের স্তর উঠেছে। এখন বিষয়টা হলো যে এখানকার পারদ এটার যে ওজনটা সেটা নিচের দিকে ক্রিয়া করে, অপরদিকে এখানে যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলটা এখানে চাপ প্রয়োগ করতেছে। এই কারণে দেখা যায় যে এখানকার পারদটাকে আর উপরে উঠতে দেয় না, যার কারণে এই পারদ আর নিচে নামতে পারে না। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এই বায়ুমণ্ডলটা যে চাপ প্রয়োগ করেছে এই পারদটা ঠিক নিচের দিকে সেই পরিমাণ ওজন, অর্থাৎ নিচের দিকে বল প্রয়োগ করতেছে। এই দুইটা, এর নিচের দিকের বল আর এখানকার এই বায়ুমণ্ডলের চাপ, এই চাপ আর এই চাপ এই দুইটাতে সমান হওয়ার কারণে আর নিচের দিকে নামতেছে না। তো উনি এই জায়গাটা হিসাব করেছেন যে এটা মোটামুটি আমরা টোটালি নলটা নিয়েছিলাম 100 সেন্টিমিটার, উনি দেখেছেন যে 76 সেন্টিমিটার, এই 76 সেন্টিমিটার আসার পর আর পারদ নিচে নামে না। তখন এটাকেই ধরা হয় যে এই বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কত, 76 সেন্টিমিটার। তোমরা অনেক সময় এটা শুনে থাকবা যে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ, কারণ এটা আমরা পারদ নিয়েছিলাম। তাহলে পারদকে বায়ুমণ্ডল কত সেন্টিমিটার পর্যন্ত ধরে রাখতে পারে, 76 সেন্টিমিটার। আর এই যে উপরের দিকে যে ফাঁকা জায়গাটা থাকে এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে টরিসেলির শূন্যস্থান, টরিসেলির শূন্যস্থান। তাহলে যদি আসে টরিসেলির শূন্যস্থান কাকে বলে, তাহলে ওই পারদপূর্ণ কাঁচনলকে উল্টিয়ে যদি পারদ পাত্রে রাখা হয় তাহলে সেটা খানিকটা নেমে যায় এবং উপরের অংশটা ফাঁকা থাকে, এই ফাঁকা স্থানটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। আসলে এখানে প্রকৃতপক্ষে পুরোটাই ফাঁকা থাকে না, এখানে সামান্য পারদ বাষ্প থাকে। তাহলে টরিসেলি শূন্যস্থান পুরোপুরি ফাঁকা নয়, এটা সামান্য পারদ বাষ্প থাকে। এটাই মূলত হলো যে এই টরিসেলির পরীক্ষায় এখানে বিষয়টা হলো যে স্বাভাবিক পারদ চাপ কত বা স্বাভাবিক বায়ু চাপ আমরা কত বলতে পারি, 76 সেন্টিমিটার পারদ চাপ। এছাড়াও আরো একক রয়েছে, অ্যাটমসফিয়ার এককে চাপ মাপা যায়। তা আমরা এই মূলত যন্ত্রটা এইটাকেই, এই টরিসেলির এই যন্ত্রটা যে আবিষ্কার হয়েছে এটাই ব্যারোমিটার। এখন এই ব্যারোমিটারের পার্ট থেকে আবহাওয়ার পূর্বাভাস দেয়া যায়। সেই আবহাওয়ার পূর্বাভাস দেয়া যায় কিভাবে সেটা একটু বইয়ের সঙ্গে ভালো করে মিলাই নিবা। আমি বলতেছি যে আমরা জানি যে জলীয় বাষ্প হালকা না বায়ু হালকা, নিশ্চয়ই জলীয় বাষ্প। জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। যাই হোক, জলীয় বাষ্প হালকা হলেও বায়ুর সাথে জলীয় বাষ্প মিশ্রণ থাকলে সেটাকে একটা প্রশ্ন, ওটা হলো আর্দ্রতা বলা হয়। অর্থাৎ যদি আর্দ্রতা বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে বায়ুর সাথে জলীয় বাষ্প মিশে গেছে। তা আমরা বললাম যে জলীয় বাষ্প হালকা, বায়ুর চেয়ে জলীয় বাষ্প হালকা। তো এখন এখানকার বায়ুতে যদি জলীয় বাষ্প মিশে যায় তাহলে এখানকার বায়ুটা কি হবে, হালকা হবে, ফলে বায়ুর চাপটা কি হবে, কম হবে। এই বায়ুর চাপ কম হওয়ার কারণে এই পারদটা এবার নিচে নামতে থাকবে আর এখানকার পারদের স্তম্ভটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তাহলে আমরা যদি দেখি যে এই পারদ নল যেটা কাঁচনল যেটা আছে এই কাঁচনলের পারদ স্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে বুঝতে হবে ওই স্থানে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে সেখানকার বায়ুটা হালকা হয়ে যাচ্ছে, যার কারণে এই পারদ উপরে ওঠে। তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে হলো সেখানে মেঘ সৃষ্টি হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার যদি মনে করো যে ওই আস্তে আস্তে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প সরে যায়, এখান থেকে যদি জলীয় বাষ্পটা সরে যায় তাহলে কি হবে, বায়ু শুষ্ক হবে আর শুষ্ক বায়ুর চাপ বেশি হবে, তখন এখানে চাপটা বেশি হবে, এই পারদ এদিকে চাপ বেশি, এই পারদ আস্তে 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 উপরের দিকে ওঠা শুরু হবে। তাহলে পারদ স্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে আমরা বুঝবো যে বায়ু থেকে জলীয় বাষ্প চলে যাচ্ছে, ফলে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, আকাশ মেঘমুক্ত থাকবে। তারপরে যদি আরেকটা ঘটনা হলো যে যদি এই পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ করে নেমে যায়, আছে 76 সেন্টিমিটারে, হঠাৎ করে মনে করো 70 সেন্টিমিটারের দিকে নেমে আসলো, মানে খুব দ্রুত যদি নেমে আসে তাহলে বোঝা যাবে যে এই স্থানটাতে অর্থাৎ ওই এলাকাটাতে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে বায়ুমণ্ডলে বায়ুর পরিমাণটা অনেকটা কমে গেছে। তাহলে ওই অঞ্চলটাতে বায়ুর পরিমাণ কমে গেলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু দ্রুত গতিতে চলে আসবে, ফলে ওই স্থানে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে। তাই এভাবেই এই ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা দেখে আবহাওয়ার পূর্বাভাস দেয়া যায়। আমি যে কথাটা বলেছি তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছো। বই সুন্দর করে রিডিং করবা, আমার সাথে অনেকটা মিলে যাবে এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। এখন আমরা এই
এই বল প্রয়োগের ফলে কিছু কিছু বস্তুর পার্শ্ব পরিবর্তন পরিলক্ষিত হয়, অর্থাৎ কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটা আমরা একটু আলোচনা করব। সেই বিষয়গুলো আমরা প্রথমে আমরা আলোচনা করব হলো বিকৃতি। বিকৃতি তাহলে ধরো যে যদি আমি একটা এই বইটার কথাই চিন্তা করি, যদি এভাবে এই পৃষ্ঠাটা এমন করে বাঁকাই, এটা বল প্রয়োগ করা হলো এবং এটা বিকৃতি ঘটলো। বিকৃতি বলতে স্বাভাবিক ছিল, স্বাভাবিকের চেয়ে পরিবর্তন ঘটেছে, এটার নাম হচ্ছে বিকৃতি। এই বিকৃতির সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বস্তুর একক মাত্রায় পরিবর্তনকে বিকৃতি বলা হয়। কোন বস্তুর একক মাত্রায় পরিবর্তনকে বিকৃতি বলে। ধরো যে একটা এরকম একটা তার আছে, এই তারটার দৈর্ঘ্য আমরা ধরলাম এল নট। এল নট মানে শুরুতে দৈর্ঘ্য হলো এল নট। এখানে যদি একটা ভার ঝুলিয়ে দেওয়া হয়, তারটাকে আমরা এভাবে ধরি, এখানে যদি ধরো যে একটা ভার ঝুলিয়ে দেওয়া হলো, ভার ঝুলিয়ে দেওয়া হলে কি হবে, যে এটা একটু বাড়তে পারে, লম্বা হতে পারে। তা ধরলাম যে লম্বা হয়ে এই এতটুকু হলো, এটা লম্বা হলো। এই শেষ পরের যে দৈর্ঘ্যটা সেটাকে ধরলাম আমরা এল, মানে এই বিন্দু থেকে এই বিন্দু দৈর্ঘ্য ধরলাম এল নট এবং এই বিন্দু থেকে এই বিন্দু দৈর্ঘ্য ধরলাম এল। তাহলে এখানে পরিবর্তন কতটুকু হবে, এল মাইনাস এল নট, সেটাকে আমরা ডেল্টা এল দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল সেটাকে ডেল্টা এল ইকুয়াল টু আমরা বলতে পারি এল মাইনাস এল নট। কিন্তু সংজ্ঞাটাতে আমরা বলছি একক মাত্রায়। একক মাত্রা বলতে যদি আমরা দৈর্ঘ্য ধরি তাহলে 1 মিটার দৈর্ঘ্যে কতটুকু বৃদ্ধি পেলো বা কতটুকু সংকোচন হলো, এটার উল্টাও ঘটতে পারে। যদি এখানে কোনো ভার ঝুলিয়ে দিই তাহলে সেটা সংকুচিত হতে পারে, আবার এটা থেকে নিচ থেকে যদি দিই তাহলে এটা লম্বা হতে পারে, এরকম সংকোচন হতে পারে, প্রসারণ হতে পারে। তাহলে আমরা নিশ্চয়ই এটা আদি দৈর্ঘ্য। আমরা যদি বলি যে এল নট দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এত, একক দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে কত, এটা ডিভাইডেড বাই এটা, সেটাকেই বলা হচ্ছে বিকৃতি একক মাত্রায়। একক মাত্রায় বলতে এখন ক্ষেত্রফল যদি হয় তাহলে 1 মিটার স্কয়ার, যদি আয়তন হয় 1 মিটার কিউব, দৈর্ঘ্য যদি হয় 1 মিটারে কতটুকু বৃদ্ধি পায় সেটাই হিসাব করতে হবে। এই বিকৃতির ইংরেজি শব্দ হলো ডিসপ্লেসমেন্ট। সেখান থেকে ডি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট। অর্থাৎ দেখো তোমরা যদি হিসাব করো যে এই দণ্ডটার দৈর্ঘ্য হলো মনে করো 4 মিটার, এখন ভার ঝুলিয়ে দেওয়ার পর হলো এই মনে করো যে আদি দৈর্ঘ্য হলো 4 মিটার, এখন ভার ঝুলিয়ে দেওয়ার পর এর দৈর্ঘ্য হলো যে 4.02 মিটার, 08 মিটার। তাহলে পরিবর্তন কতটুকু হবে, 0.08 মিটার। 0.08 মিটার যদি আমরা ঐকিক নিয়মে সাজাই তাহলে আমরা এভাবে বলতে পারি না 4 মিটারে বৃদ্ধি পায় 0.8 মিটার, 1 মিটারে বৃদ্ধি পায় 0.8 ডিভাইডেড বাই 4। এই অংশটাই তো দেখো এল মাইনাস এল নট, এল মাইনাস এল নট, আর এই এল নট হলো 4 হলো এল নট। তাহলে এই বিষয়টাই আমরা এখানে বের করছি, এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট, এটা হলো বিকৃতি। এবার দেখো পীড়ন। তাহলে আমরা যদি অঙ্ক ভাবে বলে যে একটা দণ্ডের দৈর্ঘ্য 4 মিটার, এটাতে একটা ভার ঝুলিয়ে দেওয়াতে এর দৈর্ঘ্য হলো 4.08 মিটার, তাহলে বিকৃতি কত? তাহলে আমরা ওভাবে লিখবো যে দেওয়া আছে আদি দৈর্ঘ্য এল নট 4 মিটার, শেষ দৈর্ঘ্য এল ইকুয়াল টু 4.08 মিটার, আর বিকৃতি ডি সমান কত, তারপর আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবো। এবার দেখো পীড়ন। পীড়ন, পীড়নটা হচ্ছে যে কোনো একটা বস্তুতে আমরা বল প্রয়োগ করব, বল প্রয়োগ করলে তার একটা মনে করো যে পরিবর্তন হবে। ধরো যে এটা একটা বস্তু, এই বস্তুটাতে আমরা বল প্রয়োগ করলাম, বিকৃতি ঘটলো। তা আমি যদি ছেড়ে দিই তাহলে বস্তুটা আবার স্বাভাবিক অবস্থায় চলে যায়। আমি বল প্রয়োগ করে এইদিকে, বস্তুটা বল প্রয়োগ করে ওই দিকে, উল্টা দিকে। তা আমি বল প্রয়োগ করলাম, এর ফলে পীড়ন বিকৃতি ঘটলো। এই বিকৃতির দরুন এই বস্তুটা বিপরীত দিকে একটা প্রতিরোধী বলের সৃষ্টি করে। এই প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রতিরোধী বলের সৃষ্টি হবে সেটার নাম হচ্ছে পীড়ন। তাহলে বিষয়টা আরেকবার বোঝার চেষ্টা করো যে এটা হচ্ছে আমি বল প্রয়োগ করেছি এদিকে, ফলে বস্তুটার বিকৃতি ঘটেছে। এই বিকৃতির কারণে সে বিপরীত দিকে আরেকটা বল তৈরি করেছে, যার কারণে সোজা।
তাই এখন প্রতি একক ক্ষেত্রফলে এই যে পরিমাণ প্রতিরোধী বলের সৃষ্টি হয় সেটাকেই বলা হয় পীড়ন। তা আমরা সংজ্ঞাটা এভাবে লিখব যে বিকৃতির দরুন বল প্রয়োগের ফলে কোন বস্তুতে বিকৃতির দরুন দরুন মানে এখানে জন্য আর কি, বিকৃতির জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিরোধী বলের সৃষ্টি হয় তাকে পীড়ন বলে। পীড়ন টেনশন, ইংরেজি শব্দ টেনশনের বাংলা শব্দ হলো পীড়ন। এফ ভাগ এ, মানে বিষয়টা হলো যে ওই বইটাতে যদি বইটার ক্ষেত্রফল হলো এ আর ওটাতে প্রতিরোধী বল সৃষ্টি হয়েছে এফ, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কি হবে এফ ভাগ এ, এটাকে বলা হয় পীড়ন। তাই এই হলো পীড়ন আর হলো বিকৃতি আমরা বুঝলাম। এখন এই পীড়ন এবং বিকৃতির মধ্যে এখানে একক যেটা, এককের বিষয়টাতে আমরা আসি যে বিকৃতির কিন্তু কোনো একক নেই, কারণ হলো দুটো একই জাতীয় রাশি, কিন্তু পীড়নের একক হবে, দেখো আমরা পীড়ন সমান লিখলাম বল ভাগ ক্ষেত্রফল, বল ভাগ ক্ষেত্রফল। তাহলে এটার একক যদি আমরা, বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, তাহলে এটাকে লেখা যাবে নিউটন আর মিটার স্কয়ার। তাহলে পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে আমরা কিন্তু প্রথমে যেটা বলেছিলাম যে চাপ, চাপেও কিন্তু লিখছিলাম এফ ভাগ এ, অর্থাৎ চাপের একক কিন্তু প্যাসকেল আর একটা একক হবে কি নিউটন পার মিটার স্কয়ার। তাই এখন পর্যন্ত আমরা দুইটা জানলাম, এই চাপ এবং পীড়নের একক হবে নিউটন পার মিটার স্কয়ার। এবার এই পীড়ন এবং বিকৃতির মধ্যে বিজ্ঞানী হুক একটা সূত্র আবিষ্কার করেছেন যেটা হুকের সূত্র নামে পরিচিত। হুকের সূত্র এটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ আমরা এটা লিখতে পারি পীড়ন সমানুপাতিক বিকৃতি, অর্থাৎ বস্তুটা যত বেশি বিকৃতি হবে প্রতিরোধী বলের মানও তত বেশি হবে, এই জন্য পীড়ন সমান বিকৃতি। বা আমরা এটাকে লিখতে পারি, আর যদি সংকেত আকারেই প্রকাশ করি, ওটার প্রতীক পীড়নকে আমরা টি দ্বারা প্রকাশ করেছিলাম প্রপোর্শনাল, বিকৃতিকে ডি দ্বারা প্রকাশ করেছিলাম, বা টি সমান এখানে ওয়াই ইন্টু ডি। এখানে এই ওয়াই হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, একে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে, একে একটি সমানুপাতিক ধ্রুবক, একে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াং মডুলাস বা ইয়াং এর গুণাঙ্ক বলা হয়, ইয়াং মডুলাস বা ইয়াং এর গুণাঙ্ক বলে। ইয়াং এর গুণাঙ্ক বলে। তাহলে এই সূত্রটাকে আমরা যে টি সমান ওয়াই ডি, এটাকে যদি আমরা আবার একটু আগেই আমরা জানলাম যে টেনশন, এটা হলো পীড়ন, পীড়নকে আমরা লিখতে পারি এই সমীকরণটাকে আমরা তাহলে লিখতে পারবো এভাবে, এই টি লেখা যায় এফ ভাগ এ সমানুপাতিক ইয়াং হলো এটা, এই এক নং অনুসারে যদি আমরা লিখি, এক নং ইমপ্লাইজ, তাহলে এটা সমান টি সমান ওয়াই ডি
আর এটাকে যদি আমরা এই টি কে লিখি টেনশন পীড়ন এফ ভাগে এই ইয়াং ধ্রুবক বা ইয়াং মডুলাস, আর এই ডি কে আমরা লিখছিলাম যে এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট। এই সমীকরণটা থেকে আমরা পীড়ন এবং বিকৃতির সম্পর্ক আসতে পারবো। আরেকটা বিষয় দেখো, আমরা ইয়াং এর গুণাঙ্ক যেটা বলেছি ইয়াং মডুলাস, এই ইয়াং মডুলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? আমরা জানি কোনো বিকৃতির কোনো একক নাই, কিন্তু এটার একক রয়েছে। এটার একক কি? পীড়নের একক আমরা বললাম যে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে তিনটা বিষয় মনে রাখবা, এদের একক একই। যেমন চাপের একক নিউটন পার মিটার স্কয়ার বলা যাবে, তারপর পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার, আর স্থিতিস্থাপক গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কয়ার। এই তিনটা বিষয় মাথায় রাখবা। এখন এই সূত্র, এই ইয়াং মডুলাস, এটা আমরা আসলে যেটা বিকৃতি পড়লাম উচ্চতর ক্লাসে গিয়ে, তোমরা এটা আমরা যেটা লিখেছি সেটা হলো দৈর্ঘ্য বিকৃতি। তা দৈর্ঘ্য বিকৃতি, ক্ষেত্র বিকৃতি, আয়তন বিকৃতি, এরকম তিন ধরনের বিকৃতি আমরা পাবো। তা যদি এটা আয়তন বিকৃতি দিয়ে হিসাব করা হয় তাহলে এই ধ্রুবকটাকে বলা হবে বাল্ক মডুলাস। ওটা বইয়ে একটা সমীকরণ দেয়া আছে, তোমরা ওখানে দেখবা। তখন ওই আয়তন বিকৃতির হিসাব করা হবে, তখন এখানে হবে ভি মাইনাস ভি নট ভাগ ভি নট, সেটা হলো আয়তন বিকৃতি। আয়তন বিকৃতির হিসাবে হলো বাল্ক মডুলাস, আর দৈর্ঘ্য বিকৃতির হিসাবে হবে ইয়াং মডুলাস। এই বিষয়টা একটু মাথায় রাখবা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটারই ব্যাপক আলোচনা আছে, ওটা সংক্ষিপ্ত ভাবে আছে, এটাই তোমরা বেশি করে আলোচনার মানে এটাই বেশি করে আয়ত্তে রাখার চেষ্টা করব। এখন আমরা এই সূত্র দিয়ে যদি একটা অঙ্ক প্র্যাকটিস করতে চাই, তাহলে দেখো আমরা অঙ্কগুলো আসলে তো আমি এই সূত্র দিয়ে একটা অঙ্ক দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যদি বলা হয় যে ধরো 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট মিটার লম্বা একটি তামার তারের এক প্রান্তে 20 কেজি ভর ঝুলিয়ে দেয় এর দৈর্ঘ্য 4.0008 মিটার হলো। এটা এখন যদি গ নম্বরে আমরা বলি তারটির পীড়ন নির্ণয়, ঘ নম্বরে এখানে অবশ্য একটু তামার দেয়া যেত, সেটা হলো যে আচ্ছা এখানেই লিখে দিই, ওটা একটু মিসিং হয়ে গেল, তারপরেও এখানে লিখি যে তামার ইয়াং মডুলাস ইয়াং মডুলাস 1.17 গুণন 10 to the power 40 এত নিউটন পার মিটার স্কয়ার হলে উদ্দীপকের তারটি বিশুদ্ধ তামার তৈরি কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। এই অঙ্কটা তোমরা বাসায় করার চেষ্টা, আমি একটু শুধু বলে দিই যে এখানে আমাদের বলা আছে যে তারটির পীড়ন নির্ণয় করো। পীড়ন আমরা জানি যে টি ইকুয়াল টু এফ ভাগে, এখানে এফ আমরা কিভাবে বের করব? দেখো বস্তুর ভর দেয়া আছে, এম ইকুয়াল টু দেয়া আছে 20 কেজি, তো এফ ইকুয়াল টু আমরা জানি এমজি, বল এফ ইকুয়াল টু এমজি।
সেখান থেকে এফ এর মানটা বের হবে। আর এখানে দেখো 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু দেয়াই আছে। তাহলে ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ যেহেতু দেয়াই আছে, তো শুধু জাস্ট এটা মিলিমিটার থেকে মিটারে আসতে হবে, তাহলে এ এর মান পাবো, তখন আমরা এটা পাবো। আর ইয়াং মডুলাস আমরা দেখো যদি এফ এর মানটা আমরা টি এর মান তো অলরেডি পেয়ে যাব, এখান থেকে আমরা বিকৃতির মান বের করব। বিকৃতি যখন পেয়ে যাব তখন ইয়াং মডুলাসটা বের হবে। ইয়াং মডুলাস বের করে দেখবো এটা সমান কিনা। যদি এটা সমান আসে তাহলে বিশুদ্ধ উপাদানে তৈরি, আর যদি সমান না আসে তাহলে সেটা বিশুদ্ধ উপাদানে তৈরি নয়, নিশ্চয়ই সেখানে কিছু মিশ্রণ ভেজাল আছে। যা হোক, আমরা এই অধ্যায়ে তোমরা চেষ্টা করবা যে আমরা পঞ্চম অধ্যায় যেটা আর্কিমিডিসের যে ঘনত্ব বিষয়ক আর্কিমিডিসের যে সূত্রগুলো আছে সেই সম্পর্কে যে আমরা সমস্যা দিয়েছিলাম সেগুলো আয়ত্ত রাখার চেষ্টা করবা। প্যাসকেলের সূত্রের প্রয়োগের যে সমস্যা দিয়েছিলাম সেটা চেষ্টা করবা। আর আজকে আমরা যেটা আলোচনা করলাম পীড়ন এবং বিকৃতির, এই তিনটা জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তোমরা এই জায়গাটুকু বেশি করে গুরুত্ব দিবা এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমরা বিভিন্ন বই থেকে সংগ্রহ করে প্র্যাকটিস করার চেষ্টা করবা, তাহলে ইনশাআল্লাহ তোমাদের ভয়টা অনেকটা দূর হয়ে যাবে। আমরা পরের দিন আমরা চেষ্টা করব পরবর্তী অধ্যায়ে যাওয়ার, যেহেতু হাতে সময় অনেক কম, এই সময়ের মধ্যে যতটা সম্ভব তোমরা যেন একটু ধারণা পাও এবং নিজে নিজে বাসায় বসে না থেকে বই নিয়ে যাতে তোমরা পড়তে পারো। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।